প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। বেলা 11টায় এই প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ফরেন ফায়ার সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কমিশন প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা সংবিধানে সংযুক্ত করে বিনামূল্যে তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া MBBS ডাক্তার ছাড়া যেন অ্যান্টিবায়োটিক না দেওয়া হয়, ওষুধের দাম ও টেস্ট ও ডাক্তারের পরামর্শ ফি নির্ধারিত করে দেওয়ার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে কমিশনের রিপোর্টে। 2024 সালের 17 নভেম্বর জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার AKM আজাদ খানকে প্রধান করে 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠিত হয়। মেধা সম্পন্ন লোক আকৃষ্ট হয় সেজন্য তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে, এবং রেজিস্ট্রেশনের মধ্যে প্রাইভেট রোগী দেখে কন্ট্রোল প্র্যাকটিসের মাধ্যমে প্রাইভেট রোগী থেকে রেজিস্ট্রেশনের ইনকাম, তার জন্য ইনকাম ব্যবস্থা। যুক্তরাজ্যের লন্ডনের প্রায় 4 মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মঙ্গলবার সকাল 10:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। ঢাকায় বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন। দীর্ঘদিন পর খালেদা জিয়া দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রবিবার রাত থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। তিনি জানান, হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনার পর থেকেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটে। পেছন থেকে মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গাড়িতে হামলা করে। হামলায় তার গাড়ির গ্লাস ভেঙে যায়। দর্শক, গাজীপুর থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী চঞ্চল খান। আপনি জানেন যে গতকাল গাজীপুরে এনসিপির যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপরে যে হামলা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এখনও পর্যন্ত 54 জনকে আটক করেছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যা ঠিক 7:30টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তা ঠিক বুগরা বাইপাসের পরেই কিন্তু বেলমন্ড রয়েছে। সেই বেলমন্ডের এলাকায় কিন্তু প্রায় 10-12 জনের একটি দুর্বৃত্ত হামলাকারী দল এই হাসনাত আবদুল্লার গাড়ির উপরে কিন্তু হামলা করে এবং গাড়ি ক্ষতিগ্রস্ত, হাসনাত আবদুল্লাহ কিন্তু আহত হয়। তারপর থেকে কিন্তু গাজীপুর অনেকটাই উত্তাল হয়ে পড়ে। বিশেষ করে এনসিপির নেতাকর্মী সহ বিভিন্ন যে রাজনৈতিক নেতাকর্মী রয়েছে, অংশগ্রহণ রয়েছে, তারা কিন্তু তারপর থেকে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল এবং এখান থেকে এনসিপির নেতাকর্মীরা যে ঘোষণা দিয়েছে যে দ্রুত সময়ের মধ্যে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে তারপর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশেষ যে অভিযান, চিরুনি অভিযান চালানো হয় এবং এই চিরুনি অভিযানের পরিপ্রেক্ষিতে গাজীপুর মহানগরের যে কোর্টের থানা রয়েছে, প্রত্যেক থানা থেকে প্রায় 54 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু গাজীপুর অনেকটাই উত্তাল রয়েছে। এনসিপির নেতাকর্মীরা তারা বলছেন যে কারা এই দুর্বৃত্ত, কারা এই হামলা করেছে তাদেরকে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, তা না হলে তারা কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তো সব কিছু মিলিয়ে এখনও কিন্তু গাজীপুর অনেকটাই উত্তাল রয়েছে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অগ্রনায়ক হাসনাত আবদুল্লাহ, তাকে হামলা করা হয়েছে এবং এনসিপি নেতাকর্মীরা বলছে যে তাকে কিন্তু হত্যার উদ্দেশ্যে কিন্তু হামলা করা হয়েছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু গাজীপুর থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা তাদের আইনি প্রক্রিয়া অর্থাৎ মামলা প্রক্রিয়ায় চলছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ, রিমান্ড সহ এবং আইনের কাছে সোপর্দ করা হবে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে হাসনাত আবদুল্লাহ হামলার উপরে সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। কাউকে খুশি করতে নির্বাচন কমিশন কাজ করছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না কমিশন। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ নির্বাচন সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিএসি বলেন, দিনের ভোট আর রাতে হবার সুযোগ নেই। আগামী নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি
সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা নিয়ে। এটা আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাবো ইনশাল্লাহ। কোনো গণমাধ্যম বন্ধ কিংবা সাংবাদিকদের চাকরিচ্যুতির কোনো নীতিমালা অন্তর্বর্তী সরকারের নেই, তবে 15 বছরের গণমাধ্যমের কার্যক্রম খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সাথে অন্য কোনো শাসন আমলের তুলনা করা যায় না। একের পর এক গণমাধ্যমের লাইসেন্স দিয়ে অনেক ভুয়া সাংবাদিক তৈরি করা হয়েছিল বলে জানান তিনি। যে জুলাই আগস্ট সহকারী গত 15 বছরে যে ধরনের সাংবাদিক হত্যা, নিপীড়ন, গুম এবং সংবাদ মাধ্যম বন্ধ করার যে ধারাবাহিকতা ছিল সেটাকে ব্যাখ্যা করা আজকের, এবং এখান থেকে আমাদের যে কর্মপদ্ধতি সামনে আমরা কিভাবে এগোবো সেটা বোঝার চেষ্টা করা। অবাধ সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই কথা বলেন। তিনি জানান, চলমান সংস্কার কার্যক্রমের সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন, সেজন্য মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ সহ নানা চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। মিলার জানান, জুলাই হত্যাকাণ্ডেও জাতিসংঘের রিপোর্টকে সমর্থন করে দোষীদের বিচার জরুরি। It's our soft power. We regulate in Brussels and the impact is felt around the world. This is also something we are proud of. We believe that our governance is open. It is certainly democratic. It is transparent. It involves civil society and the private sector, and therefore you reach a very high level of governance that we are happy to see influencing decision makers around the world. Now let me turn to the relationship with Bangladesh, which I think is of greatest interest to you, colleagues. So I've spoken about the global challenges which are on the increase. There is no denying that. But as we see the global challenges grow, I think the impact on us is certainly that our conviction that we need to deepen and widen our partnership with Bangladesh also grows. And this is, for us, the relationship is a strategic choice. And we put at the center of this strategic choice respect for fundamental rights and the 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামী নেতাকর্মীদের উপর চালানো স্বৈরাচার সরকারের গণহত্যার বিচার দাবিতে সব বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সকালে রাজধানীর মতিঝিলে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শেখ হাসিনার আমলের সকল গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন ছাত্র শিবিরের নেতারা। তদন্ত কমিশন গঠন করে হত্যার ঘটনার নির্দেশদাতা, নেপথ্যের কারিগর এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবিও জানান তারা। মেধাবী ছাত্রনেতা জনাব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা কর্মবিরতি কর্মসূচি আজ দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছিত ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। সকাল 10টায় একাডেমিক ভবনে না যেয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছে। এদিকে কুয়েট শিক্ষকদের কর্মবিরতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ সভা করেছে শিক্ষক সমিতি। এর আগে সকাল 10টায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। আজ সোমবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল বিভাগের ডিন, ছাত্র কল্যাণ পরিচালক ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। গেল 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল বহিরাগততে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় 25 ফেব্রুয়ারি কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে কুয়েটে অচল অবস্থা চলছে।
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে শুনানি শেষে এই আদেশ দেয় চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম এস.এম. আলাউদ্দিন। এ সময় চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। চিন্ময় কাণ্ডে কোতোয়ালি থানায় দায়ের করা 4টি মামলার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার একটি এবং পুলিশের কাজে বাধা দান, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলার অভিযোগে আরও 3টি মামলা রয়েছে। হত্যা মামলায় শুনানি সোমবার ভার্চুয়ালে আদালতে হয়, বাকি 3টি শুনানি মঙ্গলবার হবে। সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট বারের প্রাঙ্গণে। জানাজায় তার সহকর্মী সহ আইনজীবীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন দেশের একজন সুপরিচিত আইনজীবী ও বর্ষিয়ান ব্যক্তিত্ব। তার মৃত্যুতে বিচারাঙ্গনে অপূরণীয় এক শূন্যতা তৈরি হয়েছে। এছাড়া আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ অর্ধ দিবস বন্ধ থাকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ। রোববার বিকেল 4:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমরা গভীর শোক প্রকাশ করছি, তার বিদ্যা আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সংতপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমার বাবা এখানে 1988 সাল থেকে 2013 সাল পর্যন্ত নিয়মিত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। 2013 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত উনি লন্ডনে ছিলেন এবং ডিসেম্বরের 24 সালের ডিসেম্বরের শেষ দিকে দেশে এসেই প্র্যাকটিস শুরু করেন। আবার ওনার ইচ্ছে ছিল উনি সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করবেন, তবে হয়তো এটা আল্লাহর ইচ্ছে ছিল না। উনি যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে ছিলেন, চলাফেরার সময় ওনার কথায় কাজে ইঙ্গিতে যদি কখনো কোনোদিন আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে আপনারা মাফ করে দেবেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকের ন্যায্যতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত কৃষি খাদ্য নিরাপত্তা প্রাণ প্রকৃতি সম্মেলনের উদ্বোধনী পর্বে এ কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, কৃষকদের কথা চিন্তা করেই যুক্তরাষ্ট্র, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাংস আমদানির চাপ থাকলেও সরকার তা করছে না। আলোচনায় অংশ নিয়ে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কৃষি উৎপাদন ও প্রাণ প্রকৃতির উপর গুরুত্ব আরোপ করেন। সবসময় পরিবেশ করেছি, বালু উত্তোলনের বিরুদ্ধে লড়াই করেছি, পাথর উত্তোলনের বিরুদ্ধে লড়াই করেছি, কৃষি জমি রক্ষায় লড়াই করেছি। এখনো পর্যন্ত এই সংক্রান্ত প্রচুর অভিযোগ আমাকে প্রতিনিয়ত নিতে হয়, কিন্তু এইগুলোর অনেকগুলি এখন আর সরাসরি আমার মন্ত্রণালয়ের এখতিয়ারে নয়। যেমন ধরেন, কৃষি জমি সুরক্ষাটা কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বালু উত্তোলন ভূমি মন্ত্রণালয়, পাথর উত্তোলন খনিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু সরকারে থাকলে এই কথাটা বলা যায় না বা বলা উচিত না যে এগুলো আমার মন্ত্রণালয় না বলে আমি দেখব না। তো আমার কাছে যত অভিযোগ আসে সবগুলি আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা করি, তাদের সাথে কথা বলে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। রাজধানীর বিভিন্ন বাজারের অন্যান্য পেশার পাশাপাশি মিশে আছে মিন্তি শ্রেণীর জীবন। 1-1.5 মনের টুকরি মাথায় নিয়ে বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়াই তাদের নিত্যদিনের কাজ। করুণ বাস্তবতা ও জীবিকার টানে 20 থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত বেছে নিতে হয় এই পেশাকে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিফতাহ গরিবের বিশেষ প্রতিবেদনে। নানা শ্রেণী পেশার মানুষের বসবাস রাজধানী ঢাকায়। এমনই এক পেশার নাম মিন্তি। বিলুপ্তপ্রায় এই পেশাটি এখনো টিকে আছে দেশের বড় বড় কাঁচা বাজারগুলোতে। মাথায় ঝাঁকা নিয়ে বড় ক্রেতাদের সাথে বাজারগুলো পরিবহন করে যারা গাড়ি বা আশেপাশের বাসাবাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তারাই মিন্তি। সাধারণত রাত 10টা থেকে সকাল 9টা-10টা পর্যন্ত এরা সবচেয়ে বেশি কাজ করে থাকে। বহু বছর আগে থেকেই মানুষের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে মিন্তি শ্রেণী। কষ্টসাধ্য এবং দৈনিক মজুরি ভিত্তিক এই পেশা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। প্রযুক্তিগত উন্নয়নের এই যুগে তাই অল্প মজুরিতেই প্রশান্তি মিন্তিদের। ইনশাআল্লাহ আল্লাহ যা দেয় এই শুকরিয়া। 500, 600, 700, হয়তো একদিন বেশিও একদিন কমও হয়। ডেইলি আয় ধরেন কি থাকে 500, 700, 800 থাকবে, খাওয়া খরচ বাদ দেয়। দেখা যায় যে যদি 800, 1000 টাকা তাহলে মোটামুটি চলা যায় আর কি ফ্যামিলি নিয়ে।
মিন্টিদের অনেকেই মনে করেন নিচু শ্রেণীর মানুষ, তাই অনেক অপমান সহ্য করেও বাধ্য হয়েই পরিবারের পেট চালাতে এখনো এই পেশার সাথে জড়িত। আমরা খুব কষ্ট করে চলাফেরা করি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অভাবিত আছি। আমার ধরনের আমার কেউ তো খোঁজ খবর নেয় না, এই কামাই সংসার চলে না। আমাদের থেকে অনেকে ছোট পাবে, অনেক ছোট সমাজের লোকজন আমার ছোট পাবে, ছোট কাজ করে ছোট পাবে। নতুন বাংলাদেশে সসম্মানে বেঁচে থাকুক সকল পেশা, গড়ে উঠুক কোনো কাজকে ছোট করে না দেখার মানসিকতা। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। নতুন জাতের ধান ব্রি 108 চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকদের মধ্যে। হাইব্রিডের সাথে পাল্লা দিয়ে হেক্টর প্রতি 10 মেট্রিক টন পর্যন্ত ফলন দিয়েছে বোরোর এই নতুন জাত। খরচ কম আর ফলন বেশি হওয়ায় এই ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন অনেক কৃষক। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস মাতবর। রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ও উচ্চ ফলনশীল সহ নানা গুণের অধিকারী নতুন জাতের ব্রি ধান 108। এই ধান চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকদের। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের 12 বছরের প্রচেষ্টায় নতুন এই ধানের জাত উদ্ভাবন হয়। এবার প্রথমবারের মতো নতুন জাতের এই ধান চাষ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল মেহমানশাহী গ্রামের চাষিরা। অন্যান্য ধানের তুলনায় এটি চাষে খরচ কম এবং ফলন বেশি হওয়ায় খুশি তারা। 108 ধান খুব ভালো ধান। এই ধানটা আপনার হলো 25 থেকে 30 মণ ধান হয়, আর ধানের ফলন খুবই বেশি। অন্যান্য ধান তো মনে হয় যে 25 মণ বা 23 মণ 22 মণ এই ধরনের নামছে, এটা 30 মণ করে নামতেছে। এই ধানের ফলন ভালো, প্রচুর পরিমাণ ফলন, সবাই দেখে দেখে আবাদ করবে। খুব ভালো ধান আছে, ইনশাল্লাহ আগামীতে আমরা এই ধান আবাদ করব। বোরোর নতুন জাত চাষাবাদে কৃষক বেশি লাভবান হবে বলে জানান কৃষি কর্মকর্তা। এটি অত্যন্ত উচ্চ ফলনশীল একটি জাত। এই ধানটি প্রচলিত কাটারি ধানের মতো, কিন্তু কাটারির চেয়ে অনেক গুণ ফলন বেশি, 28 থেকে 30 মণ এবং 32 মণ ফলন হয়ে থাকে। আগামীতে উপজেলার বিভিন্ন গ্রামে এই নতুন জাতের ধান চাষ করে লাভবান হবেন অনেক কৃষক, এমনটাই প্রত্যাশা কৃষি অধিদপ্তরের। ইলিয়াস মাতবর, মাই টিভি নিউজ ডেস্ক। ভোলায় যাত্রী ওঠানো নিয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। তবে হঠাৎ ধর্মঘটের ডাকে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রবিবার সন্ধ্যার পর থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় টায়ার চালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাস শ্রমিকরা। এই ঘটনার পর থেকে জেলার অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের ডাক না দিলেও যাত্রী পরিবহন করছেন না সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এক সপ্তাহের মাথায় বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষের ঘটনা।